কমলাকান্ত, কোথায় যাচ্ছিস রে এত ভোরবেলায়? ও কর্তা, এই তো এই মাঠে একটু চাষ করতে হবে, তাই চাষ করতে যাচ্ছি। এত ভোরবেলায়? এত ভোরবেলায় ওই মাঠে যাস না। কেন, কি হলো? এত ভোরবেলায় যাবো না কেন? তুমি তো জানোই ভোরবেলার দিকে গেলে একটু চাষ করতে একটু কষ্ট কমই হয়। সে তো বুঝেছি, কিন্তু এত ভোরবেলায় যাস না। ওই মাঠে কি একটা খারাপ জিনিস আছে। খারাপ জিনিস? হ্যাঁ, ওই উপেন দাদার কাছে গিয়ে শুনে আয় যা। ওই উপেন দাদা একবার মাঠে গিয়ে খুব বিপদে পড়েছিল। যা যা, আর এত ভোরবেলায় মাঠে যাস না, যা বাড়ি যা। সকাল সকাল লাঙল গরু নিয়ে বেরোলাম বাড়ি থেকে। জমিটা চাষ করলে ভালোই হতো, জমিতে নামার আগেই বাধা পড়লো। তাহলে আর কি করার, বাড়িই যাই। লাঙল গরুগুলো রেখে দেখি উপেন দাদার বাড়ি যাই। এই মাঠে কি আছে এ তো আগে কোনো দিন শুনিনি। যাই দেখি, উপেন দাদার কাছ থেকে অন্তত শুনে আসি কি হয়েছিল। এই চল চল, বাড়ি চল, বাড়ি চল। ঠাই 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 ঠাই। এ কমলা, তুই কোথায় যাচ্ছিস? এই তো একটু এই উপেন দাদার বাড়ি যাবো, যাই একটু দরকার। ও, এত সকালে উপেন দাদার বাড়ি আবার কি করতে? এই একটু দরকার, যাই একটু শুনে আসি, একটু কথা বলে আসি গিয়ে। উপেন দাদা, ও উপেন দাদা, উপেন দাদা বাড়ি আছো নাকি? কে রে, কে ডাকছিস? এই তো আমি কমলাকান্ত। ও আচ্ছা আচ্ছা, কমলা। তা অনেক দিন তোর দেখা সাক্ষাৎ নেই, তুই থাকিস কোথায়? এই তো এখানেই থাকি, আবার কোথায় থাকবো। তুমি কি স্কুলে যাবে? না না, স্কুলে যাওয়ার তো এখনো বহু দেরি। এই এখন সকালবেলা উঠে প্রাতঃকাল সেরে একটু এই হাঁটাহাঁটি করছি, তাই একটু ঘরের দিকে গেলাম, তখন তুই আসলি। তা বস বস, চা খাবি নাকি? না না, চা টার খাবো না। তোমার সঙ্গে কিছু কথা ছিল। কি কথা, বল। ওই কিছুই না, এমনি সকালবেলায় ওই গরু নিয়ে আমি যাচ্ছিলাম মাঠে চাষ করার জন্যে, বুঝলে তো। হুম, তা ওই ভোরবেলায় আমি সবে মাঠে নেমেছি, তারপরেই দেখি ওই সমর কাকা এসে বলল যে এই মাঠে নাকি কি একটা আছে, তোমার সঙ্গে কি একটা হয়েছিল, তা আমাকে যেতে বারণ করলো। তাই আমি এতদিন মাঠে যাচ্ছি, কোনো দিন তো কারোর কাছে কেমন কিছু শুনিনি, তাই একটু অবাকই হলাম শুনে, তাই তোমার কাছে সত্যি ঘটনাটা শুনতে এলাম। কি হয়েছিল গো? হুম, বুঝেছি। হ্যাঁ, তুই ঠিক কাজই করেছিস। এই ভোর থাকতে না মাঠের দিকে তুই যাবি না কোনো দিন, আর কাউকেই যেতে দিবি না, কেউ যদি যায় বাধা দিবি। সে তো বুঝলাম, কিন্তু কেন? সে এক আছে ঘটনা, বুঝলি তো, বিদঘুটে ঘটনা। সত্যি কথা বলতে আমি চোখে কিছু দেখিনি, কিন্তু কানে আমি অনেক কিছুই শুনেছি, যা শুনলে শরীরের রক্ত হিম হয়ে যায়। আমার ভয়ে পা কেঁপে উঠেছিল। আমি যে ওখান থেকে ফিরতে পেরেছি, সেটা অনেক ভগবানের আশীর্বাদ না থাকলে হয়তো আমি ফিরতে পারতাম না। তা উপেন দাদা, কি হয়েছিল আসলে, তুমি একটু বলো তো দেখি, আমি একটু শুনি। তোকে পুরো ঘটনা না বললে তুই বুঝতে পারবি না। দাঁড়া, আমি একটু ঘর থেকে আসি। একটু কাশি হয়েছে, বুঝলি তো। হুম, শোন তবে, দেখ, এটা এই যে আমার এখানে বাড়ি, এই বাড়িটা আমার আদি বাড়ি নয়। এইখানে আমি এসেছিলাম যখন আমার 15 বছর বয়স। আমার আদি বাড়ি খুলনা জেলায়। সেখানে 8 বিঘে জমির উপরে আমাদের বাড়ি। বাবা মা আর আমরা 6 ভাই বোন। আমাদের জমি জায়গা ছিল প্রায় 100 বিঘের উপরে।
তারপরেও পুকুর, ভেড়ি সবই ছিল। বাবা চাষবাসই করতেন, আর যারা বড় দাদারা ছিল তারাও চাষবাস করতেন। কারণ পড়াশুনোর বেলায় অতটা নেই, তখন স্কুলই নেই। স্কুল না থাকলে পড়াশুনো কোথা থেকে হবে? আমি হলাম সব থেকে ছোট, আর সব থেকে রোগাও বটে। এই জন্যে সবাই আমাকে ডাকতো সরখা। সরখা আবার কি নাম? সরখা মানে হলো সরু খোকা, তাই এক ডাকে সবাই আমাকে ডাকতো সরখা। তা পড়াশুনোর বালাই নেই বলছো, তা আমি শুনেছি তুমি নাকি ম্যাট্রিক পাস। হুম, ঠিকই শুনেছ তুমি, কিন্তু ম্যাট্রিক পাস আমি ওখানে থেকে নয়, এখানে এসে করেছি। এখানে আসার মেন উদ্দেশ্যই তো ওইটাই ছিল, পড়াশুনো। শোনো তুমি, তাহলে সব বুঝবে। আচ্ছা আচ্ছা। আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি, তখন বাবা আমাকে একদিন বললেন, সরখা, তোমার সপ্তম শ্রেণী পর্যন্ত তো হলো, তোমার দাদারা তো সেই পর্যন্তই গিয়েই সবার পড়াশুনো ছেড়ে দিয়েছে। তা তুমি কি করতে চাও? কারণ আমাদের গ্রামে তো এর বেশি পড়াশুনো সম্ভব নয়। এর বেশি যদি পড়াশুনো করতে হয় তো তোমাকে কলকাতায় যেতে হবে। কলকাতায় গেলে তোমার পড়াশুনো সম্ভব হতে পারে। এখন তুমি বিবেচনা করে বলো যে তুমি বাড়ির বাইরে গিয়ে পড়াশুনো করবে, নাকি দাদাদের মতোই চাষবাসে আমার সাহায্য করবে। দেখো, বাবাকে আমি জমের মতো ভয় পেতাম, অতএব তার সামনে দাঁড়িয়ে মুখোমুখি কথা বলার ক্ষমতা আমার ছিল না। তাই আমি মাকে গিয়ে বলেছিলাম যে কলকাতায় গিয়ে আমি পড়াশুনো করতে চাই, তারপরে আমি চাষবাস করব। কিন্তু একটু পড়াশুনো আমার করতে ভালো লাগে, তাই আমি করতে চাই। যথারীতি মা বাবাকে বললেন, বাবাও রাজি হলো। কিন্তু সমস্যা একটা হলো যে আমি কলকাতায় গিয়ে থাকবো কোথায়? তার জন্যে বাবা গরুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন কলকাতার উদ্দেশ্যে। বাবা ফিরলেন প্রায় 15-20 দিন পর। তিনি যখন ফিরলেন, তার মুখে এক গাল হাসি। সেদিন বিকালে বাড়ির সবাইকে এক জায়গায় করে বাবা বললেন, সরকার পড়াশুনোর ব্যবস্থা আমি করেছি, তবে সেটা কলকাতায় নয়। কারণ তোমরা তো দেখছো কলকাতায় যেতে আসতেই প্রায় 20-25 দিন আমাদের সময় লেগে গেল। তাছাড়া আমরা গ্রামের মানুষ, কলকাতায় গিয়ে সরখা কী করে চলাফেরা করবে? সেখানে সব সময় মোটর গাড়ি চলছে, রেলগাড়ি চলছে, আর সেখানকার লোকজনের আলাপ ব্যবহার চলাফেরা আমাদের থেকে পুরোপুরি আলাদা। এখানে যে সরখা কী করে থাকবে আর চলাফেরাও কী করে করবে, তা নিয়ে আমার অনেক চিন্তা। আমার মনে হয় সরখা সেখানে একা একা থাকতে পারবে না। তার থেকে আমি আরেকটি জায়গা বিবেচনা করেছি। আমাদের মতোই পরিবেশ, থাকা খাওয়ার ব্যবস্থাও আমি করে এসেছি। সেখান থেকে অনায়ারেই সরখা ম্যাট্রিক পরীক্ষার জন্য পড়াশুনো করতে পারবে। এখানে একটা ভালো পাঠাগারও আছে, বড়, বেশ বড়। আশা করি সেখানে কোনো সমস্যা হবে না। এবার তোমরা সবাই মিলে বিবেচনা করো তোমরা কি করবে। আমার কিন্তু কলকাতায় পড়াশুনো করার জন্য সরকারকে পাঠানোর কোনো ইচ্ছে নেই। এবার আমি যে জায়গাটা দেখে এসেছি সেখানে যদি সরকার থাকতে চায় তাহলে সে যেতে পারে, আর যদি না বলে আমি কলকাতাতেই যাব, তাহলে কালকে থেকে আমার সঙ্গে তুমি মাঠে যেও, ব্যাস। বাবার এই কথা শুনে আমি তখনই বললাম, আমি রাজি বাবা। বাবা শুনে বলল, ঠিক আছে, তবে তাহলে তুমি সেখানে যাও যেখানে আমি দেখে এসেছি। তো বাড়ির সবাই বাবাকে জিজ্ঞেস করলো, জায়গাটা কোথায়, কোথায় দেখেছো? বললো, সে একটা জায়গায় দেখেছি, ভালো জায়গা, তোমরা যাও সবাই মিলে, যদি দরকার হয় প্রয়োজন মনে করো তোমরা। 2 দিন পরে আমার সেখানে যাওয়ার জন্য সময় নির্ধারণ করলেন বাবা। আমি
এই পর্যন্ত বড় হয়ে বাড়ি থেকে কোথাও বেরাইনি, শুধুমাত্র মামার বাড়ি, পিসির বাড়ি, আত্মীয়র বাড়ি গেছি। এই প্রথম আমি বাড়ির থেকে বেরোচ্ছি, তাও আবার একা একা কোথাও থাকার জন্যে। বাবার আদেশে সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়লো মেজদার ঘাড়ের উপর। বাড়ির গরুর গাড়িতে করে মালপত্র বুঝাই করে গাড়োয়ান, আমি আর মেজদা তিনজনে মিলে যাত্রা করলাম সেইখানের উদ্দেশ্যে। যেতে যেতে দেখলাম কত গ্রাম পার হলো, কত নদী পার হলো। রাস্তা খুব একটা খারাপ নয়, আবার খুব একটা ভালোও নয়। জায়গায় জায়গায় গর্ত, কাদা, নেমে গরুর গাড়ি কিছু কিছু জায়গায় ঠেলতেও হলো। সেখানে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে। আমাদের গাড়োয়ান সেই জায়গাটা চেনে, কারণ বাবার সঙ্গে সে কিছুদিন আগে সেখানে গেছিল। আমি তখন গরুর গাড়িতে একটু ঝিমাচ্ছি। হঠাৎ সে আমাকে বলল, দাদাবাবু আমরা পৌঁছে গেছি। আমি গরুর গাড়ির থেকে উঁকি মেরে দেখলাম চারিদিকে অন্ধকার, বাগান, কোনো লোকজন সেখানে নেই। এ কেমন জায়গা? এখানে নাকি আবার বড় একটা পাঠশালা আছে, বাবা তো বলল। তখনই হঠাৎ খেয়াল করলাম দূর থেকে একটা লম্বা কালো মতো লোক কে যেন আমাদের দিকে আসছে আস্তে আস্তে। তা আমরা তখন গরুর গাড়ি থেকে নিচে নেমেছি, দেখি লোকটা আমাদের দিকেই এলো। এসে বলল, এই তো আপনারা এসে গেছেন। আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো? আমি সেই বিকেল থেকে অপেক্ষা করে দাঁড়িয়ে আছি, আপনারা কখন আসবেন। তা আসেন আসেন, মালপত্র নামাই। বলে সে মালপত্র তার নিজের ঘাড়ে করে নিয়ে বাড়ির দিকে চলল। আমরাও তার পেছন পেছন যেতে থাকলাম। দু তিনটে বাড়ির উঠোনের উপর দিয়ে হেঁটে একটু ভিতরের দিকে তার বাড়ি। এখানে গিয়ে দেখলাম চাচের বেড়ার ঘর, উপরে টালি, একটাই ঘর, বারান্দা। বারান্দার উপরেই দেখলাম যে হাঁড়ি কড়া, একটা ছোট কাঁচা উনুন, তার মানে এখানেই রান্না বান্না হয়। মেজদাদা ভাব বুঝে বলল, ঠিক আছে তাহলে আমরা এবার ফিরি। আমি বললাম, এই রাতে তোরা ফিরবি কী করে? সে আমার দিকে একটু তাকিয়ে একটু মুচকি হেসে যেন বলল যে এর মধ্যে আমরা সবাই মিলে থাকবো কী করে। বলে সে উল্টো পা হেঁটে গরুর গাড়ি নিয়ে চলে গেল। আমার আর কি করার, বাবার আদেশ, বাবার দেখা জায়গা, অতএব আমি থেকে গেলাম। বইপত্র যা ছিল তা নিয়ে আমি ঘরের ভিতরে গিয়ে দেখলাম ঘরের মধ্যে দু খাট, এ কোণে একটা ও কোণে একটা। পিছন থেকে সেই লোকটি এসে আমাকে বলল, এই তো, আপনি এর মধ্যে থেকে যে কোনো একটা নিতে পারেন। আমি যে কোনো একটাতেই শুয়ে পড়বো, আমার কোনো সমস্যা নেই। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? তপন, কিন্তু লোকে আমাকে সবাই পছন বলে ডাকে। পছন? এ কেমন নাম? আসলে আমার গায়ে এই সব পচা গা বুদ্ধি কবিরাজ দিয়েও কিছু হয়নি। এই দেখেন সারা গায়ে, তাই গ্রামের লোকজন সবাই আমাকে ওই পছন বলেই ডাকে। তা আমি তোমাকে কি বলে ডাকবো? এই যা ইচ্ছে তপন বলেও ডাকতে পারেন, পছন বলেও ডাকতে পারেন, আমার কোনো সমস্যা নেই। বলে সে বাইরে চলে গেল। রাত্রিবেলা আমরা খেলাম শুধু রুটি আর আলু ভাজা, তাও আবার দুপুরের। ঠিক আছে, কোনো সমস্যা নেই। পরদিন সকালে পচনকে নিয়ে আমি সেই পাঠশালায় গেলাম। বাবার দেওয়া চিঠি, সেখানে আমাকে দেখালেই নাকি আমাকে সেখানে ভর্তি নিয়ে নেবে। সেই মতো আমি সেখানে গিয়ে ভর্তি হয়ে আসলাম। আর শুরু হলো আমার পড়াশুনো। দুদিন বাদে বুঝতে পারলাম পচন শুধু শুকনো খাবারই খায়, শুকনো রুটি, শুকনো চাল, তাও আবার খুদের চাল, শুকনো মুড়ি, এইসব। ভাত কখনো কখনো, প্রতিদিন সে ভাত রান্না করে না। আর তার ভাব দেখে বুঝলাম এর ঘরে চালও খুব একটা নেই। কাজ বাজ তো করতে আমি দেখিনি।
তাহলে চলে কি করে? পচনকে সেই কথা জিজ্ঞাসা করতে পচন আমাকে বলল, এই একা মানুষ, বুঝেন তো, আমার কোনো সমস্যা নেই, দুবেলা দুমুঠো খাওয়া, এতে আর কি সমস্যা। তাকে যাই জিজ্ঞাসা করি সে একটাই কথা বলে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা আমার একটু হচ্ছিল, কারণ এ খাওয়ার অভ্যেস আমার নেই। কি করি কিছুদিন বাদে বাবাকে একটা চিঠি লিখলাম যে এখানে খাওয়ার খুব অসুবিধা, কি করা যায়। তার দুদিন বাদে বাবার একটি চিঠি এলো, সে আমাকে আর পচনকে দুজনকেই বাড়ি যেতে বলেছে। যাই হোক, পচনকে নিয়ে আমি বাড়ি গেলাম। বাড়ি গিয়ে উঠোনের উপরে দাঁড়াতেই দেখি আমার থেকে পচনের বেশি আপ্যায়ন হচ্ছে। বাবা বড়দাকে আদেশ দিলেন, আরে বড় খোকা, সরগা আইছে, যা জালটা নিয়ে যা তো, দেখ কি পাস। বড়দা জাল নিয়ে গেল প্রথমে ভেড়িতে, সেখান থেকে কিছু ভেটকি চিংড়ি, তারপর নদীর থেকে কিছু দেশি মাছ এইসব ধরে নিয়ে এলো। রাতে যখন সবাই খেতে বসেছি, আমি পচনের কানে কানে বললাম, পচন একটু সাবধানে খাস আর একটু কম খাস। সে আমাকে বলল, হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা হবে না। বুঝলাম সে শুধু একটাই কথা শিখেছে এতদিন ধরে, আমার মায়ের হাতের রান্না। পচন খেলেও প্রচুর, 4-5 রকমের মাছের তরকারি, আবার বাড়ি একটা হাঁস ছিল, সেই হাঁস আবার গুড়, দুধ, মিষ্টি আর বর্তমান কলা, এই দিয়ে পচন বেশ 2 থালা ভাত মেরে দিল আমার চোখের সামনে। পরদিন সকাল হতে না হতেই পচন বিছানা সজ্জা নিলেন, মানে ডায়রিয়া মতো। অত ঝোলা খাবার খেয়ে, খেতে তো শুকনো খাবার, ঝোলা খাবার যেই পেটে পড়লো, পেট আর সহ্য করেনি। সমস্যা এবার তার হলো। বাবা বদ্যি ডাক দিলেন, সে এলো, এসে বলল 2-3 দিন এইভাবে চলবে, তারপরে আস্তে আস্তে উন্নতি হবে। ঠিক আছে, আমিও একটু বাড়ি থাকার সুযোগ পেলাম, বইও আনিনি, অতএব শুধু ঘুরে আর বেড়াই। আর পচনের কাছে গিয়ে বলি, সমস্যা হয়নি তো তোর? ঠিক আছে, আর খাবি? সে কিছু বলে না, শুধু 2 হাত জোড় করে মাথায় ঠাকায়। যাই হোক, কিছুদিন বাদে সে সেরে উঠল, আমরা আবার ফিরলাম তার বাড়ি। এবার বাবা আমাদের সঙ্গে কিছু চাল, ডাল, তরি তরকারি আর যা যা মোটামুটি লাগে সবই গরুর গাড়িতে করে পাঠিয়ে দিল। খাওয়া দাওয়ার কোনো সমস্যা হলো না। এবার পড়াশোনা করি আর খাওয়া দাওয়া করি আর ঘুরে বেড়াই। কিছুদিন পর জানতে পারলাম পচনের একটি বদ অভ্যাস আছে। বদ অভ্যাসটি হলো মদ। সেরকমই আমার ফাইনাল পরীক্ষা তখন, আমি জোর কদমে পড়াশুনো চালিয়ে যাচ্ছি, তখনই পাড়া থেকে একজন বলল যে তুমি পচনকে নিয়ে একটু বাড়ি এসো, ওই কদম বাগানে মুখ থুবড়ে পড়ে আছে। মাঝে মাঝেই এমন হতো, কেউ না কেউ এসে আমাকে বলে যেত যে পচন কোথায় পড়ে আছে, আমি সেখান থেকে কোলচাংলা করে আমি বাড়ি নিয়ে আসতাম। ভালোই ডিউটি হয়েছিল আমার। যথারীতি আমি গেছি তাকে আনতে, তাকে কোলে নিয়েছি, নিয়ে বাড়ির মুখে 2 পা এগিয়েছি, দেখি অন্ধকারে কেউ একজন দাঁড়িয়ে আছে। কে? পচন, কিন্তু আমার কোলে। আমি তাকে কোলে করে নিয়ে, যেমন কেউ পড়ে থাকলে কেমন করে নেয় সেমন করে আমি ওকে নিয়ে বাড়ি ফিরছিলাম। লোকটাকে আমার চেনা চেনা লাগলো, চেনা মনে হয়ে আমি যেন দাঁড়িয়ে গেলাম একটু। হঠাৎ অন্ধকারের মধ্যে লোকটাকে চেনা লাগছে, আমি আরো 2 পা এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখি বড়দা। অতএব বাবা আমার খোঁজে তাকে পাঠিয়েছে। আমি কেমন আছি, মাঝে মাঝে পাঠাই, কাউকে না কাউকে পাঠাই। এবার বড়দা এসেছে, তুমি একবার চিন্তা করো আমার কথা। আমার সামনে পরীক্ষা, আমি পড়াশুনো না করে পচনকে কোলে করে নিয়ে বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি, বড়দা আমার সামনে দাঁড়িয়ে আছে।
বড়দা কী ভাবছে আদৌ আমি জানি না। বড়দাকে কিছু বলার সাহসও হলো না, বড়দাও আমাকে কিছু বললেন না। উল্টো মুখে হেঁটে হেঁটে চলে আসলো বাড়ির দিকে। বাড়ি এসে বচনকে খাটের উপরে শুইয়ে আমি একটু রাস্তার দিকে গেছি, বড়দা কোন দিকে গেল তাকে আর দেখতে পেলাম না। আমার মাথায় হাত, পড়াশুনো হয়তো আমার গেল। 2-4 দিন পর যখন পরীক্ষা শেষ হলো, স্কুল থেকে বাড়ি এসে দেখি একটা চিঠি এসছে আমার নামে, বাবার চিঠি। তাতে লেখা, 70 বাড়ি ফেরো। বাবা ভালো করেই জানতেন যে আমার পরীক্ষা শেষ, অতএব কী করার, ল্যাটা কম্বল গুছিয়ে কিছু জিনিসপত্র যেগুলো অতি দরকারি সেগুলো নিয়ে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে দেখি বাবা আমার দিকে গটগট করে তাকাচ্ছে, বড়দা তাকাচ্ছে, কেউ তেমন কথা বলছে না। আমি মনে করলাম সর্বনাশ। আমি বাড়ি ফেরার পরই বাবা কোথায় যেন গরুর গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। যাই হোক, ভয় একটু কমলো, হয়তো কোনো দরকারে বেরিয়েছে। পড়াশুনোও নেই, পরীক্ষা শেষ, খাই দাই আর এদিক ওদিকে ঘুরি। গ্রামের কিছু ছোটোবেলার বন্ধু, তাদের সাথে ঘুরে বেড়াই, আড্ডা দিই, আর মাঝে মাঝে একটু মাঠে যাই। এইভাবেই দিন চলছিল। 2-4 দিন বাদে বাবা ফিরলেন। এদিন সন্ধেবেলায় সবাইকে এক জায়গায় ডেকে বাবা বললেন, সুরখা এইভাবে আর কতদূর পড়াশুনো করতে পারবে তা নিয়ে আমার একটু চিন্তা আছে। আর এই দোষটা পুরোপুরি তার ঘাড়েও দেওয়া যায় না, দোষ কিছু আমারও আছে বলে আমি ভাবি। কারণ আমি তাকে এমন জায়গায় পাঠিয়েছি যে পড়াশুনোর পরও তার অনেক উটকো ঝামেলা তার ঘাড়ে এসে পড়েছে। যাই হোক, দোষ যখন আমার, সেটাকে শুধরানোর দায়িত্বও আমার। 2 দিন পরে আমরা সেখানে যাব, সবাই প্রস্তুতি করো। এই বলে বাবা উঠে গেলেন। সবাই অবাক। 2 দিন পরে আমরা বাড়ির সবাই মিলে সেখানে গিয়ে কী প্রস্তুতি নেব, আর কী বা হবে। যথারীতি 2 দিন পরে আমরা সেখানে গিয়ে পৌঁছালাম। কোনো কথা নয়, কোনো কিছু নয়, কিছুই জানি না কি হবে। দেখি তপন মাথায় একটা ঝুড়ি নিয়ে হাঁটতে হাঁটতে কোন দিকে যাচ্ছে। সে আমাকে দেখে কিছু বলল না, হাসতে হাসতে বেরিয়ে গেল। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, তবে কিছু তো একটা হবে। বাবা যেভাবে বললেন, কিছু তো একটা হবেই হবে। পছন্দের যে বাড়িটা, সেটা হচ্ছে রাস্তার ডান দিকে, আর রাস্তার বাদিকেও কিছু বাড়ি হদ্দর আছে, আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। যেখান দিয়ে পছন্দের বাড়ি ঢুকতে হয়, তার কিছু দূর পরে একটা বাড়িতে মনে হলো অনেক লোকজনের সমাগম, কিছু একটা হচ্ছে। আমি পছন্দের বাড়ির রাস্তার দিকেই ঢুকছি, বাবা আমাকে ডেকে বললেন, ওদিকে নয়, সোজা চলো। সোজা চলবো? ঠিক আছে, বাবার মুখের উপরে কথা বলার সাহস আমার নেই। চললাম। গিয়ে দেখি, হ্যাঁ, ওখানে বিয়েই হচ্ছে বলে মনে হলো। সবাই আমাকে দেখে হাসছে, আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করছে। বিয়ে না হয় কোনো অনুষ্ঠানও হতে পারে, আমি হয়তো ভুল ভাবছি। বাবা যেহেতু 2 দিন আগে এসেছিলেন, হয়তো নিমন্ত্রণ করেছিল, তাই আমরা এসেছি সপরিবারে, আর কি হতে পারে। সে বাড়িতে যখন ঢুকলাম তখন বুঝলাম এখানে বিয়েই হচ্ছে। তবে হচ্ছে না হবে। কার বিয়ে? আমার বিয়ে। সব শুনে বুঝলাম বাবা 2 দিন আগে এসে আমার জন্যে পাত্রী দেখে গেছেন। এখন এখানে বিয়ের জন্যে মণ্ডপ প্রস্তুত, কনে প্রস্তুত, আর কনের বাবাও প্রস্তুত। সবাই আমার কাছে আসছে, ভালো মন্দ জিজ্ঞাসা করছে, আর হেসে চলে যাচ্ছে। তুমি শুধু আমার মনের কথা ভাবো। আমি একটা ছেলে যার বয়স কিনা 15 বছর মতো, তার বিয়ে কিন্তু সে আগে জানতো না। বিয়ের মণ্ডপে এসে সে জানতে পারছে যে তার আজকে বিয়ে। তোমার কাকিকে আমি প্রথম থেকেই শুভ দৃষ্টির সময়, একটা 10-12 বছরের মেয়ে, তা বিয়ে হয়ে গেল। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, বাবা আমাকে ডেকে বললেন, এক জায়গায় যেতে হবে। সেখান থেকে 10-15টা বাড়ি পার করে একটা বাড়ি গেলাম। বাবা আমাকে বললেন, এটা তোমার নতুন বাড়ি, আর তোমাকে এই লোকের বাড়ি থাকতে হবে না। এখানেই তুমি বউকে নিয়ে থাকবে। থাকো, খাও, পড়াশুনো করো, আর কোনো সমস্যা হবে না। আমি বাবার কথা ভাবছি।
দুদিনের মধ্যে পাত্রী দেখলো, জমি কিনলো, সেখানে বাড়িও করে দিল। তা যথারীতি আমি সেখানে থাকতে শুরু করলাম নতুন বউকে নিয়ে। দুদিন বাদে আমার পরীক্ষার রেজাল্ট বেরোলো। আমি ম্যাট্রিক পরীক্ষায় ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করলাম। বাবাকে চিঠি লিখলাম, আর লিখলাম যে পাস তো হলো, এবার এখানে আর কত বাড়ি থেকে চাল এনে খাবো, অতএব এখানে যদি কিছু জমি কেনা যায়, চাষবাস করে অন্তত পেটের ভাতটা তো হবে। সেই চিঠি পেয়ে বাবা দুদিন বাদে আবার আমার বাড়ি এলেন। এক দাগে 16 বিঘে জমি কিনে দিয়ে বাড়ি ফিরলেন, আর নিজে সঙ্গে করে এক জোড়া নাংলা গরু এনেছিলেন, সেটাও রেখে গেলেন। তোমার কাকি বুদ্ধিমতী মেয়ে, সে সব সংসারের দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে সংসার চালাতে শুরু করলো। সে সংসারের কাজ নিপুণভাবে করতে জানতো, আমাকে কিছু নতুন করে শেখাতে হয়নি। বাড়ির উপরে একটা মুদিখানার দোকান করেছিলাম, পড়াশুনো আর নেই, অতএব সারাদিন পচনকে নিয়ে চাষবাস আর দোকান, এইভাবেই আমার দিন কাটছিল। হঠাৎ একদিন সকালবেলায় কয়েকজন অচেনা লোক আমার বাড়ি এলেন। তাদের বক্তব্য, আপনি ম্যাট্রিক পাস করেছেন, এই এলাকায় ম্যাট্রিক পাস করেছে এমন লোক খুব কম, গুনে গুনে 1-2 জন। এখান থেকে 2-3 কিলোমিটার দূরে একটি নতুন স্কুল হয়েছে, প্রাইমারি স্কুল, সেই স্কুলে আপনাকে মাস্টারি করতে হবে। আমি তো শুনে বললাম যে আমার এত জমি জায়গা বাবা কিনে দিয়ে গেছেন, এটা ছেড়ে আমি কি করে যাব, অতএব আমি এ চাকরি করতে পারবো না, আপনি অন্য লোক দেখে নিন। তারা মানতে অরাজ। সেই কথা শুনে তাদের মধ্যে একজন বলল, আচ্ছা ঠিক আছে, আপনি চাষবাস করুন, দোকানদারি করুন, ঠিক আছে, মাস্টারি আপনি যখন করবেন, স্কুলে তো বেশিক্ষণ সময় আপনাকে দিতে হবে না, খুব জোর হলে সকাল 10টা থেকে ওই 2-2-2:30 পর্যন্ত, তারপরে তো আপনি বাড়ি ফিরে চলে আসছেন, অতএব আশা করি আপনার কোনো সমস্যা হবে না। তো আপনি চাকরিটা করতে পারতেন। আর মাসে 7 টাকা মাইনে, এটাও তো একবার ভেবে দেখবেন। আমি বাবাকে চিঠি লিখলাম যে বাবা এরকম প্রস্তাব আমি পেয়েছি, এখন কি করা উচিত। চিঠির সঙ্গে আমার বড়দাদা আমার বাড়িতে এলেন। বাড়িতে এসে আমাকে বললেন চাকরিটা নিতে, জমি জায়গা জোন দিয়েও করানো যায়, সব সময় তো নিজেকে যেতে হয় না, আর দোকানে না হয় তোমার কাকিই বসবে। এই ভেবে আমি চাকরিটা নিলাম। তারপরে আমার জীবন বেশ সরলই কাটছিল। সকালে উঠে দোকানদারি করি, তারপর চান খাওয়া করে স্কুলে যাই, স্কুল থেকে ফিরে এসে তাস খেলি, বিকালে মাঠে যাই, কোনো দিন সকালেও মাঠে যাই। এইভাবেই চলছে, না খাওয়া দাওয়ার সমস্যা, না কোনো কিছুর সমস্যা, টাকা পয়সাও আছে ভালোই, স্কুল থেকে তো মাইনেটা বেশ ভালোই দিচ্ছে। তারপরে একদিন হঠাৎ তোমার কাকিমা রান্না করতে গিয়ে পাটকাঠির বেড়ার রান্নাঘর, সেই রান্নাঘরে লাগলো আগুন। তোমার কাকিমার আঁচলেও আগুন ধরে গেছিল। অতএব আমি বিবেচনা করে দেখলাম যে টাকা পয়সা বাড়ি রেখে লাভ নেই, সেটা দিয়ে একটা পাকা ঘর করা যাক। করলাম পাকা ঘর, সঙ্গে চাঁচের বেড়ার রান্নাঘর, পায়খানা, বাথরুম। এই গ্রামে আমার প্রথম পাকা পায়খানা। সেবার মাঠে বেশ ভালোই ধান হয়েছিল। গোলায় ধান তোলার পরেও আরও কয়েক বস্তা ধান আমার ঘরে রাখতে হয়েছিল। মা লক্ষ্মী এবার বিরাট প্রসন্ন হয়েছিল আমাদের উপর। অতএব সেই ধান কিছুটা দিলাম বেচে, আরও কিছু মাঠের মাঝখানের দিকে জমি কিনলাম, আর সেটাই আমার কাল হওয়ার কারণ হয়েছিল। সেই জমি আমি আজ পর্যন্ত বিক্রি করতে পারিনি। বিক্রি করার অনেক চেষ্টাও করেছি, কিন্তু বিক্রি আমি করতে পারিনি। কেন কাল হলো সেটা এবার আমি তোমাকে বলবো। যথারীতি ধান উঠে গেছে, এবার জমি রুতে হবে। সময় পেরিয়ে যাচ্ছে, স্কুলের কাজ সেরে এসে বিকালবেলায় পচনকে নিয়ে নাঙল চষতে যায় ঠিকই, কিন্তু এত জমি দুজন মিলে চষবো কী করে? তার জন্যে আমি পচনকে বললাম, পচন একটু সকাল সকালে দুজনে মিলে গিয়ে জমিগুলো চষতে হবে, নাহলে এ শেষ করা যাবে না। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা দুজন না হয় এই ভোরবেলার দিকে যাব, তাহলে অনেকটা জমি আশা করি হয়ে যাবে। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই
ভোরবেলায় আসিস, কালকে এসে আমাকে ডাক দিস। সে হ্যাঁ বলে বাড়ি ফিরল। আমিও তাড়াতাড়ি এসে ঘুমিয়ে পড়লাম, ভোরবেলা উঠতে হবে। যথারীতি পরদিন পচন এসে আমাকে ডাকলো, ডেকে তুলে সে চলে গেল। আমি গোয়াল থেকে নাঙল গরু বের করলাম, বের করে হাঁটছি। পচন আমার আগে অনেক আগেই চলে গেছে প্রায়। আর অন্ধকারে কিছু দেখাও যায় না। কটা বাজে ঘড়িও তো দেখে আসিনি, এত অন্ধকার কেন? যাই হোক, আমি উল্টোপাল্টা আকাশ পাতাল ভাবতে ভাবতে গরু নিয়ে ঢেলাগাতার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। বেশ অনেকখানি রাস্তা চলে এসেছি। যেতে হবে সেই আমার মাঠের মাঝখানে, আমার নতুন কেনা জমি, এখানে চাষ করতে হবে। পছনও হয়তো আগে গিয়ে চাষ করা শুরু হয়ে গেছে ওর। আমি একটু পরেই বেরিয়েছি, এত কাজ সারতে সারতে একটু সময় লেগে গেছে আমার। কিছু দূর যাওয়ার পর গরু দুটো যেন একটু দাঁড়িয়ে পড়লো। আমি যতই ঠাই ঠাই করি পাচুনির বাড়ি দেই, গরু আর এগোয় না। কি হলো? অন্ধকার ভেদ করে সামনে থেকে যেন কি একটা বেশ শব্দ ভেসে আসছে। এত অন্ধকারের মধ্যে কিছু দেখাও যায় না। আর এই সময় মাঠে কেই বা কী করছে? পচনকে ডাকবে ভেবে প্রস্তুতি নিয়ে বেশ ডাকতে যাচ্ছি, তখনই আচমকা কি একটা বেশ শব্দ আমার কানে ভেসে এলো। পচনকে আমি আর ডাকতে পারলাম না। সেখানে আমি নিঃসাড় হয়ে দাঁড়িয়ে পড়লাম। গরুও ডাকছে না আর নড়ছেও না, আর আমার শরীর যেন পুরো অচল হয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেই সব শব্দ শুনতে থাকি। কি করব আমি নিজেই বুঝতে পারছি না। এখান থেকে ফিরবো কি করে আমার কোনো কিছুই মাথায় আসছে না। সারা মাঠ জুড়ে কোনো একটা জন্তুর শব্দ শুনতে পাচ্ছি। এ কি জন্তু? আমি ধারণার বাইরে আমার। কোনো দিন এমন শব্দ আমি শুনিনি। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। এই অন্ধকারের মধ্যে থেকে কি শব্দ আসছে আর কেই বা করছে আমি কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে আমার দু পা কেঁপে উঠছে, কিন্তু আমি পিছনে ফিরে যে হেঁটে আসব সেই ক্ষমতা আমার নেই। গরু দুটো দেখলাম সামনের দিকে মুখ উঁচিয়ে দাঁড়িয়ে আছে, আর আমি তাদের গায়ে দু হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আর সে কি বিকট শব্দ! এ কত বড় জন্তু না হলে সেরকম শব্দ হতে পারে সে তুমি নিজের কানে না শুনলে বুঝতে পারবে না। আমি তোমাকে বলেও বোঝাতে পারবো না। একটা ভয়ঙ্কর জন্তু, যার ডাক শুনলে তুমি তোমার শরীরের রক্ত হিম হয়ে যাবে। হঠাৎ করে আমি বুঝলাম গরু দুটো একসঙ্গে পেছনের দিকে হাঁটতে শুরু করেছে। আমিও তাদের সঙ্গে হাঁটতে শুরু করলাম। এক প্রকারের তারা দুজন মিলে আমাকে পেছনে ঠেলে ঠেলে নিয়ে আসছিল। আমি নিজে যে হেঁটে হেঁটে আসছি তার ক্ষমতা আমার মধ্যে তখন ছিল না। আমি উপভোগ করলাম, গরুর জোল দুটো না খুলে দিলে এরা হাঁটতে পারবে না। আমি আস্তে আস্তে দুই গরুর মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে জোলে পৌঁছালাম। যখন হাত উঁচু করলাম জোল খুলব বলে, দেখি আমার দুই হাত থরথর করে কাঁপছে। আমি যেমন তেমন করে জোল দুটো
দুটো গরুর উপর থেকে জলটা খুলে মাঠে ফেলে দিলাম। সেটা কাঁধে নিয়ে বাড়ি আনার ক্ষমতা আমার নেই। তারপরই এক বিকট শব্দ। সে কি শব্দ! সেই শব্দ শুনে একটা গরু আমার পেছনের দিকে চলে গেল, আর কিছুক্ষণ পরে আর একটা গরু সেই সমানভাবেই পিছনের দিকে ফিরে চলে গেল। আমি তখন মনে মনে বলছি, আমাকে ছেড়ে তোরা যাস না। আমি আস্তে আস্তে অনেকক্ষণ ধরে পিছনে ফিরলাম। দেখি গরু দুটো হয়তো আমার জন্যেই অপেক্ষা করছে। আমি আস্তে আস্তে গরুর পিঠে হাত দিলাম। তুমি একবার ভাবো, আমি যতক্ষণ গরুর পিঠে হাত দেইনি, ওরা কিন্তু সামনে হাঁটা শুরু করেনি। আমাকে ছেড়ে তারা ফিরে আসেনি, দৌড়ে পালায়নি। আমার হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওরা আস্তে আস্তে হাঁটা শুরু করলো। জানি না কত দূর হেঁটেছি আর কতক্ষণ হেঁটেছি, হঠাৎ পিছনে মনে হলো যেন কোনো কিছু ভাঙতে ভাঙতে আসছে। সে কি হাওয়া, গতিবেগ! বাপরে! এই শুনে গরু দুটো চরম ছুটতে শুরু করলো, আর আমিও তাদের পিছনে তার লেজ ধরে ছুটতে থাকলাম। ছুটতে ছুটতে একেবারে বাড়ির উঠোনে এসে আমি মুখ থুবড়ে পড়ে গেলাম। আমার যখন জ্ঞান হলো, দেখি সামনে পচন আর তোমার কাকিমা বসে আছে, আর দুটো গরু আমার দুই পাশে বসে আছে। আমি তখন পচনকে বললাম, তুই আমার আগে চলে গেলি, তুই কোথায় গেছিলি? পচন বলল, আমি কোথায় গেলাম? পচন বলল, আমি কোথায় গেলাম? আমি তো এই সবে এলাম। হ্যাঁ, ভোরবেলা আসার কথা, এখনই তো সবে 3টে বাজে। তুমি একা একা কোথায় গেলে? আরে গরু বেচে এই গরু এখানে বের করে উঠোনে শুয়ে আছো কেন? আমি তখন অবাক হয়ে ভাবছি, এখনই যদি 3টে বাজে, তাহলে আমি কখন বাড়ি থেকে বেরিয়েছি? আর তারপরের কথা, যদি পচন এখনই এসে থাকে, তবে তখন আমাকে কে ডেকেছিল? তারপরে আমার প্রায় 10 দিন মতো জ্বর। সে কি জ্বর! স্কুল বন্ধ, চাষবাস বন্ধ, দোকান বন্ধ। তারপরে যখন সেরে উঠলাম, জন দিয়ে আর পচনকে দিয়ে জমি চাষ করালাম। সেবার সবার শেষেই আমার রোয়া শেষ হলো। তবে সেই জমিতে আমি আর কাউকে পাঠাতে সাহস করিনি। তার জন্যেই বলি, কমলাকান্ত, রাতে সেদিকে তুমি যেও না, আর কেউ যদি যায় তাকে তুমি আটকিও। আমি বললাম না, আমি তোমাকে প্রথমেই বললাম না যে মাঠে কি আছে সেটা আমি নিজের চোখে দেখিনি, কিন্তু হ্যাঁ, বড় গলায় বলতে পারি সেখানে কিছু একটা আছে বটে। তবে আমাকে হাতের মুঠোর মধ্যে পেয়েও তারা কেন ছেড়ে দিল জানি না। হয়তো আমার বিশ্বাস, হয়তো আমার ওই 2 গরুর জন্যেই আমি সেদিন বেঁচে গেছিলাম। এই হচ্ছে আমার কাহিনী, বুঝেছো? 9:30 বেজে গেছে। যাও,
আমি স্কুলে যাব।